হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার নাক দিয়ে রক্ত পড়তেছে, অথবা আপনি দেখতে পেলেন বা শুনতে পেলেন আপনার আশেপাশে কারো নাক দিয়ে রক্ত পড়তেছে, তাহলে এক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে কি করতে পারেন? অথবা আপনি আগে থেকেই এই সমস্যায় আছেন, আপনার এই সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না এবং আপনি বুঝতে পারতেছেন না যে এর আসল সমাধান কি। এই ভিডিওটিতে এই বিষয়টি অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের ডক্টরস মেডিকুলস চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে। আজকে আপনাদের সামনে এই নাক দিয়ে রক্তক্ষরণ বা ব্লিডিং ফ্রম দ্য নোজ অথবা ইপিস্টেক্সিসের কারণ, প্রভোকেটিং ফ্যাক্টর, প্যাথোফিজিওলজি এবং সর্বশেষ এর ট্রিটমেন্ট বা প্রিভেনশন নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, ব্লিডিং ফ্রম দ্য নোজ বা ইপিস্টেক্সিস বুঝতে হলে আপনাকে বুঝতে হবে নাকের গঠন বা স্ট্রাকচার। আমাদের যে নোজ, এই নাক, এটার গঠনটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এক্সটার্নাল নোজ, যেটা আপনারা বাহির থেকে দেখতে পারেন, নাকের যে বাহিরের অংশ। আরেকটা হচ্ছে ন্যাজাল ক্যাভিটি বা নাকের ভেতরের অংশ। এই ন্যাজাল ক্যাভিটি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভেস্টিবিউল, একটা ন্যাজাল ক্যাভিটি প্রপার। ভেস্টিবিউল হচ্ছে নাকের ভেতরের ওই অংশ যেটা আপনারা নর্মালি দেখেন, যেখানে হচ্ছে আপনাদের লোম থাকে। নাকের ভেতরে ঢুকতেই যেখানে লোম থাকে সেটাকেই বলা হয় ভেস্টিবিউল। ঠিক এর উপরের গহ্বরটি হচ্ছে ন্যাজাল ক্যাভিটি প্রপার। তো এই ন্যাজাল ক্যাভিটি প্রপার হচ্ছে তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে আপনার মেইনলি তিনটা অংশ, একটা ল্যাটারাল ওয়াল এবং সেপ্টাম। তো এই ন্যাজাল সেপ্টাম, ভেস্টিবিউলের ঠিক উপরে এই ন্যাজাল সেপ্টামে একটা গুরুত্বপূর্ণ এলাকা আছে যার নাম হচ্ছে লিটিলস এরিয়া। এই লিটিলস এরিয়ায় বিভিন্ন রকমের ভেসেল বা ব্লাড ভেসেল, রক্তনালিকা এসে একটা প্লেক্সাস গঠন করে বা মিলিত হয়, যেটাকে বলা হয় কিসেল বা প্লেক্সাস। তো নর্মালি যদি ওই প্লেক্সাসে বা ওই এরিয়াতে কোনো কারণে আঘাত পেয়ে থাকে, ওই ব্লাড ভেসেলগুলো কোনো কারণে যদি ফেটে যায়, তাহলে আমাদের এই নাক থেকে ব্লিডিং হয়ে থাকে। এখন আমরা জানবো যে কোন কোন কারণে নাক থেকে ব্লিডিং বা ইপিস্টেক্সিস হয়ে থাকে। প্রথমত, এই নাক থেকে ব্লিডিং এর কারণটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লোকাল কজ আর একটা সিস্টেমিক কজ। লোকাল কজ হচ্ছে আমাদের নাকের ঠিক ওই জায়গাটাতেই যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে, তার কারণে যে ব্লিডিং হয়ে থাকে, সেটাকে বলা হয় লোকাল কজ। আর সিস্টেমিক কজ হচ্ছে শরীরের কোনো জায়গায় সমস্যা বা কোনো ড্রাগসের কারণে বা কোনো ডিজিজের কারণে যদি আমাদের সেই ইফেক্টটা এসে নাকের ব্লিডিং ঘটায়, সেটাকে বলা হয় সিস্টেমিক কজ। তো লোকাল কজের প্রথমেই আসে হচ্ছে আমাদের নোজ পিকিং। এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, যে বাচ্চারা না বুঝেই অনেক সময় তাদের নেইল ফিঙ্গার দিয়ে সে আমাদের হচ্ছে খোঁচায়, নাকটা খোঁচায়, তখন সেই জায়গাটা হচ্ছে আমাদের ফেটে গিয়ে সেখান থেকে ব্লিডিং হয়ে থাকে। এছাড়াও আমাদের ন্যাজাল ট্রমা, যারা নাকে যদি আঘাত পেয়ে থাকে, সে থেকেও আমাদের হচ্ছে কি ব্লিডিং হতে পারে। এছাড়াও টিউমার, ন্যাজাল ফরেন বডি, যদি আমার ওই জায়গাটাকে কম্প্রেস বা প্রেসার দিয়ে থাকে, তাহলে সেখান থেকে আমার ব্লিডিং হতে পারে। সর্বশেষ ইনফেকশনের কারণেও আমার এই ব্লিডিং হতে পারে। আর সিস্টেমিক কজের মধ্যে প্রথমেই আছে আনকন্ট্রোলড হাইপারটেনশন। যাদের উচ্চ রক্তচাপ অতিরিক্ত মাত্রায় আসে, তাদের ক্ষেত্রে এই ব্লিডিং হতে পারে। এছাড়াও যাদের ক্ষেত্রে ইতিপূর্বে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা কোনো ভেসেলের মধ্যে ক্লট হয়েছিল, তারা এখন অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ খাচ্ছেন। সেই হিসেবে অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ, অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল, প্রাসুগ্রেল এবং এছাড়াও অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হিসেবে হচ্ছে আপনার হেপারিন অথবা ওয়ারফারিন থেরাপি নিচ্ছেন। তাদের ক্ষেত্রে কিন্তু ব্লিডিং চান্সটা বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রেও তাদের এই নাক দিয়ে ব্লিডিং হতে পারে। এছাড়াও যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে, হিমোফিলিয়া, লিউকোমিয়া, তাদের ক্ষেত্রে এই ডিজিজের কারণে বা এই ডিজিজের সাইড এফেক্ট হিসেবে আমাদের সেখান থেকে আমাদের ব্লিডিং হতে পারে। এখন আমরা জানবো যে বাচ্চাদের ক্ষেত্রে কোনটা হয় আর হচ্ছে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে কোনটা হয়ে থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ন্যাজাল পিকিং বা হচ্ছে আমাদের ন্যাজাল হচ্ছে ট্রমা, এইগুলোর কারণে হচ্ছে বাচ্চাদের নাক দিয়ে মেইনলি ব্লিডিং হয়ে থাকে। আর যারা একটু বয়স্ক, ইল্ডারলি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হাইপারটেনশন বা ড্রাগসের সাইড ইফেক্ট হিসেবে আমাদের ব্লিডিং হয়ে থাকে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমাদের যে কোন কোন জিনিস এই ন্যাজাল ব্লিডিংটাকে বাড়ায় দিতে পারে, সোজা কথা এর প্রভোকেটিং ফ্যাক্টর কি কি। তো এই প্রভোকেটিং ফ্যাক্টর হিসেবে প্রথমেই আসে ট্রমা। কোনো কারণে যদি নাকে ব্যথা পেয়ে থাকেন,
ওই জায়গাটায় যদি আঘাত পেয়ে থাকে তাহলে আমাদের ব্লিডিং হতে পারে। এছাড়াও ড্রাই এয়ার মানে শুষ্ক বাতাস এ কারণে হতে পারে। এছাড়াও অ্যালার্জির কারণে ওই জায়গাটা যদি ফুলে যায়, ইনফ্লামেশন হয়, সে কারণে আপনার ব্লিডিং হতে পারে। অথবা আনকন্ট্রোল হাইপারটেনশন অথবা নো স্পিকিং, নাকে খোঁচানো, এ কারণেও ব্লিডিং হতে পারে। এখন সর্বশেষ আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের এই ব্লিডিং বা এপিস্টেক্সিসের ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট এবং প্রিভেনশন। তো এই ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই আসে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আপনার করণীয় কি। যখন আপনি দেখলেন যে আপনার নাক দিয়ে রক্ত পড়তেছে অথবা দেখলেন যে আশেপাশের কারো নাক দিয়ে রক্ত পড়তেছে, তো সেক্ষেত্রে আপনার ইমিডিয়েট যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে ডিরেক্ট প্রেসার। এই প্রেসারটা দিতে হবে আপনার যে এক্সটার্নাল যে নোজ আছে, এই নোজের দুই পাশে এই জায়গাটাকে বলা হয় নস্ট্রিল। এই নস্ট্রিলে আপনার প্রেসার দিতে হবে। এই প্রেসার দিয়ে এখন আপনি কতক্ষণ থাকবেন? বাচ্চারা হলে সেক্ষেত্রে 5 মিনিট, এবং যদি এল্ডারলি বা অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট এই প্রেসার দিয়ে থাকতে হবে। এবং এই প্রেসার দেওয়া অবস্থায় কখনো আবার ছেড়ে দিয়ে দেখা লাগবে না যে ব্লিডিংটা অফ হইলো কিনা, এটা কখনোই করা যাবে না। একদম 10 থেকে 15 মিনিট টানা আপনাকে নাকটা চেপে ধরে থাকতে হবে। এর সাথে সাথে আপনাকে যে আপনার মাথা আছে, এই মাথাটাকে একটু সামনের দিকে আপনার হচ্ছে কি করতে হবে, একটু টিল্ট করে রাখতে হবে, সামনের দিকে নিয়ে যেতে হবে, যেন আপনার ব্লিডিংটা কোনো কারণে খাদ্যনালী অথবা আপনার শ্বাসনালীতে না যায়। কারণ খাদ্যনালীতে গেলে আপনার বমি হবে, শ্বাসনালীতে গেলে আপনার এয়ার ওয়ে অবস্ট্রাকশন হবে। এছাড়াও আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে টপিক্যাল ডিকনজেস্ট্যান্ট। এর আগেও যাদের হয়েছে তারা ডাক্তার দেখিয়েছেন, তাদের ক্ষেত্রে হয়তো এই ডিকনজেস্ট্যান্ট, নেজাল ডিকনজেস্টেন্স, অক্সিমেটাজোলিন এটা হয়তো বা দিয়েছিল, সেক্ষেত্রে এটা আপনি নেজাল স্প্রে করতে পারেন, অথবা আপনি কোনো কটনে সেই লিকুইডটা নিয়ে নাকে দিতে পারেন, তাহলে আপনার ভেসেলটা কন্ট্রাকশন হয়ে সে ব্লিডিংটা অফ হয়ে যাবে। এছাড়া হচ্ছে নর্মাল স্যালাইন বা অয়েনমেন্ট যেটা, সেটা আপনার নাককে ময়েশ্চারাইজার রাখতে হেল্প করে, যেটা আপনার ড্রাই অর্থাৎ শুষ্ক হতে বিরত রাখে, সেটা আপনি ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে আপনার কাজ। এখন কথা হচ্ছে যে আপনি কখন ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনাকে দুই ক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হতে হবে। এক, যখন আপনার ব্লিডিংটা খুবই সিভিয়ার এবং মানে খুবই মারাত্মক পর্যায়ে গিয়েছে এবং অনেকক্ষণ ধরে হচ্ছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। দ্বিতীয়ত, আপনার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এবং আপনার বমি হচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনাকে ডক্টরের শরণাপন্ন খুবই তাড়াতাড়ি হতে হবে এবং এটাকে বলে ইমিডিয়েট হসপিটালাইজড হতে হবে। দেন আর কোন ক্ষেত্রে আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে পারে? তো এক্ষেত্রে আপনার যদি দেখা যাচ্ছে যে এই ব্লিডিংটা হচ্ছে কিন্তু অফ হচ্ছে, কিন্তু এই ব্লিডিংটা আপনার বারবার হচ্ছে, কোনোভাবেই এই ব্লিডিংটা আপনার একেবারেই চলে যাচ্ছে না, অফ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার একজন ভালো ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে আপনার এই ন্যাজাল ব্লিডিং বা এপিস্টেক্সিসটাকে একেবারে কিওর করার জন্য। তো দেন তারপরে আমরা জানবো যে এই ন্যাজাল ব্লিডিং বা এপিস্টেক্সিসকে আমাদের একেবারে প্রিভেন্ট করার জন্য বা কিওর করার জন্য ডাক্তাররা কোন কোন অ্যাডভান্স প্রসিডিউরগুলো আমাদের ইউজ করে থাকে। সেই অ্যাডভান্স প্রসিডিউরের মধ্যে শুরুতেই যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি কটারি। তো এই কটারিটা হচ্ছে দুই ধরনের, একটা ইলেকট্রো কটারি, একটা কেমিক্যাল কটারি। কটারি হচ্ছে এখানে হিট ইউজ করার মাধ্যমে ওই যে আপনার ব্লিডিং হচ্ছে ওই এলাকাটাকে হচ্ছে পুড়িয়ে দিয়ে সেই জায়গার ব্লিডিংটাকে অফ করে দেওয়া, তো সিল করে দেওয়া, ব্লাড ভেসেলটাকে সিল মানে অফ করে দেওয়া, সেই জায়গাটাকে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে, এটা ইলেকট্রো কটারির মাধ্যমে করা হয়ে থাকে, একটা ইলেকট্রিসিটি অথবা কেমিক্যালের মাধ্যমে, কেমিক্যাল কাটারির মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে আমাদের নেজাল প্যাকিং, মানে বিভিন্ন রকমের গস বা স্পঞ্জের মাধ্যমে, নন অ্যাবজর্বেবল স্পঞ্জের মাধ্যমে সেই জায়গাটাকে আমাদের ভরাট করে সেটাকে প্রেসার দিয়ে হচ্ছে আমরা ব্লিডিংটাকে অফ করে থাকি। এবং এর পরিবর্তে বর্তমানে ইনফ্লাটেবল এপিস্টেক্সিস বেলুন বা এপিস্টেক্সিস বেলুন নামে একটা জিনিস, সেটাও আমরা ইউজ করে থাকি। সর্বশেষ যদি দেখা যায় যে এত কিছুর পরেও আপনার ব্লিডিংটা অফ হচ্ছে না এবং খুবই সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছে, কোনোভাবেই ব্লিডিং অফ হচ্ছে না, বারবার হচ্ছে, তাহলে ডাক্তাররা সেক্ষেত্রে সার্জিক্যাল অপারেশনে গিয়ে থাকে। সার্জিক্যাল অপারেশনের মধ্যে সেটা হচ্ছে আমাদের ভাস্কুলার লাইগেশন। এই ভাস্কুলার লাইগেশন বা ইমোবিলাইজেশন দেখে যে আপনার কোন ভেসেল থেকে বারবার এই ব্লিডিংটা হচ্ছে বা এপিস্টেক্সিস হচ্ছে, সেই ব্লিডিং এর যে ভেসেলের কারণে সেই ব্লিডিংটা হচ্ছে সেই ভেসেলটাকে ইমোবিলাইজড বা লাইগেচার করে দেওয়া হয়। এর সাথে সাথে আপনারও কিছু কাজ আছে, সেটা হচ্ছে দেখতে হবে যে আপনার কোনো কারণে এই ব্লিডিং হচ্ছে। দেখা যাচ্ছে আপনার আনকন্ট্রোল হাইপারটেনশন, তাহলে আপনার এই উচ্চ রক্তচাপটা কন্ট্রোল করতে হবে। এছাড়াও আপনার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে, অবশ্যই ডাক্তারকে সেই ব্লিডিং ডিসঅর্ডার, হিমোফিলিয়া হোক লিউকেমিয়া হোক, তাকে ম্যানেজ করতে হবে। এর মাধ্যমেই আপনার হচ্ছে এই আপনার যে ব্লিডিং ফ্রম দ্য নোজ বা নাক থেকে রক্তক্ষরণ, এটা আস্তে আস্তে অফ হয়ে যাবে।
এবং সর্বশেষ আমরা জানবো যে এই যে নাক দিয়ে রক্তক্ষরণ বা এই যে ব্লিডিং ফ্রম দ্য নোজ, এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। এটা প্রিভেন্টের জন্য প্রথমেই আছে হচ্ছে আপনার নাককে ময়েস্ট রাখতে হবে, একটা ন্যাজাল ক্যাভিটি এটাকে ময়েশ্চারাইজার রাখতে হবে, ঠিক আছে, কখনো ড্রাই হইতে দেওয়া যাবে না। এছাড়াও যারা বাচ্চা আছে, যাদের ক্ষেত্রে যারা সবসময় নাক খোঁচানোর অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে এই নাক খোঁচানোর অভ্যাসটাকে বাদ দিতে হবে। এবং সর্বশেষ অনেক ক্ষেত্রে অনেকে হিউমিডিফায়ার্স বা যে জিনিসটা হচ্ছে আমাদের এয়ারটাকে সবসময় ময়েশ্চারাইজার রাখে এমন ডিভাইস ইউজ করার মাধ্যমেও আমাদের এই ব্লিডিং ফ্রম দ্য নোজ বা ইপিস্টেক্সিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এখন যা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের এই ডক্টরস মেডিকেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।